আকাশবাণী কলকাতা। সমীক্ষা শিরোনাম একটি মৃত্যু কিছু কথা। লিখেছেন শান্তনু চক্রবর্তী। তাঁর প্রথম ছবি মায়াদর্পণ, যার সমালোচনার কলমে সবচেয়ে বেশি বিক্ষত ধ্বস্ত হয়েছিল, সেই সত্যজিৎ রায়ের কলকাতাতেই জীবনের শেষ কয়েকদিন, এমনকি বেশ কয়েক মাস তিনি কাটিয়ে গেলেন চুপি চুপি, একা একা। এই শহর প্রায় টেরই পেল না। ভারতীয় সিনেমার ইতিহাসকে ঝাঁকিয়ে দেওয়ার মতো অন্তত গোটা তিনেক ছবি যার চলচ্চিত্রপঞ্জিতে মজুদ, সেই কুমার সাহানির এমন নির্জনতায় নিঃশব্দে চলে যাওয়াটা কি তাঁর ছবিতে ব্যবহার করা অনেক প্রতীকের মতোই? এই যে একটা অপার উদাসীনতা, প্রায় সচেতন একটা উপেক্ষা, এটা কি শুধুই ব্যক্তি কুমার সাহানি সম্পর্কে, নাকি তাঁর ছবি সিনেমার যে ইতিহাস বা যে আন্দোলনটার প্রতিনিধিত্ব করে আজকের সময়ে তার কোনো প্রাসঙ্গিকতাই নেই? সেই জন্যই কি কুমার সাহানি কে, কি, কেন, কবে, কোথায় সেটা জেনে নেওয়ার ব্যাপারেও এই সময়ের কোনো আগ্রহ চোখে পড়ে না? কুমার সাহানির জন্ম 1940-এ, আজকের পাকিস্তানের সিন্ধু প্রদেশে। বড় হয়েছেন মুম্বাইয়ে। পুনে ফিল্ম ইনস্টিটিউটে পরিচালনার কোর্স করতে করতেই মগ্ন, মুগ্ধ, আচ্ছন্ন হয়েছিলেন ঋত্বিক ঘটকে। স্কলারশিপ নিয়ে ফ্রান্সে গিয়েছিলেন। হাতে কলমে কাজ শিখেছেন বিখ্যাত ফরাসি পরিচালক রবার্ট ব্রেসোঁর কাছে। দেশে ফেরার পর এখনকার এনএফডিসির পূর্বপুরুষ সরকারি ফিল্ম ফিনান্স কর্পোরেশনের অর্থানুকূল্যে 1972 সালে তৈরি করেন মায়াদর্পণ। মনে রাখতে হবে, হিন্দি সিনেমায় তথাকথিত নবতরঙ্গের ঢেউ তুলতে এই সরকারি সংস্থাটি একটা অনুঘটকের কাজ করেছিল। আমলাতান্ত্রিক জটিল ফাঁস, হাস্যকর অনেক বিধি নিয়ম শর্তের ফাঁক গলে নতুন সিনেমা ভাবনার রোদ্দুর, বাতাস, বৃষ্টি, জ্যোৎস্নাও কিন্তু ঢুকছিল। ভারতীয় সিনেমা ইতিহাসের এই বাঁকটা খুব গুরুত্বপূর্ণ। পথের পাঁচালী রাজ্য সরকারের আর্থিক অনুদানে তৈরি হয়েছিল এটা ঘটনা। তবে সত্যজিৎ, ঋত্বিক, কিছুটা পরে মৃণাল সেনও 50-এর দশকের মাঝামাঝি সময়ে আলাদা আলাদা নিজের মতো করে অন্যরকম ছবির যে প্রতিরোধটা তৈরি করেছিলেন, তার পেছনে কোনো ফিল্ম স্কুলের অভিজ্ঞতা বা সরকারি বদান্যতা ছিল না। কিন্তু 60-এর দশকের শেষে বা 70-এর গোড়ায় হিন্দি, মালায়ালাম, কন্নড় সিনেমায় যে দিকবদল ঘটতে লাগল, সেখানে পুনেতে ঋত্বিকের হাতে তৈরি ছাত্র ব্রিগেড ও সরকারি লগ্নির একটা বড় ভূমিকা থেকেছে। অন্তত সূচনা পর্বে তো বটেই। দুটোর সম্পর্কের ক্ষেত্রে একটা স্ববিরোধিতা বা দান্দিকতা তো ছিলই। ঋত্বিক ডাক দিতেন ভাঙনের, সিনেমা তৈরির চেনা পথ, প্রথা, শৃঙ্খলা ভেঙে তছনছ করার। আর ছাত্রদের প্রথাবিরোধী স্বপ্নের প্রকল্পগুলোকে আর্থিক আশ্রয় প্রশ্রয় দিত সরকারি প্রতিষ্ঠান। তারপরেও তো সিনেমার ভাষা, আঙ্গিক, বিষয় নিয়ে কত রকম নিরীক্ষা হয়েছে। যাঁরা ঋত্বিককেই গুরু মেনেছিলেন, তাঁরা সবাই তার মতো করেই সিনেমা বানাননি, নিজেরাও একজন আর একজনের মতো করে ভাবেননি। সিনেমার দর্শন বা ক্যামেরার লেন্সের ভেতর দিয়ে জীবনকে দেখার ক্ষেত্রেও অনেক তফাৎ থেকে গিয়েছিল। তাই ঋত্বিক ঘটকের ভাবশিষ্য বলে পরিচিত মণি কওল, কুমার সাহানি বা দক্ষিণের জন আব্রাহামরা আলাদা আলাদা চলচ্চিত্র ভাষা খুঁজে নিয়েছেন। সেই ভাষা হয়তো সত্যজিতের পছন্দ হয়নি। মায়াদর্পণে কোনো নবাবের প্রাক্তন দেওয়ান বাবার প্রবল ফিউডাল অনুশাসনে দম আটকে আসা মেয়েটির মানসিক অবস্থা বোঝাতে কুমার এক বিশাল পুরনো হাভেলির সিঁড়ি, বারান্দা, দেওয়ালের পট বারবার ব্যবহার করেছেন। রঙিন ছবিতেও নিয়ে এসেছেন একটা ফ্যাটফ্যাটে, ফ্যাকাশে রক্তশূন্যতা। সত্যজিতের কাছে সেটা তাৎপর্যহীন মনে হতেই পারে, কিন্তু কুমার ওভাবেই ভাবতে চেয়েছিলেন। নিটোল কাহিনী, সপ্রতিভ সংলাপের বদলে দৃশ্য আর শব্দের আর এক রকম ভালোবাসাবাসী। প্রায় একই সময়ে তৈরি গোবিন্দ নিহালনির আঘাত আর কুমার সাহানির তরঙ্গ 1980-র দশকে মুম্বাই তথা মহারাষ্ট্রের শ্রমিক আন্দোলনের অন্দরের টানাপোড়েনের চেহারাটা দুরকমভাবে দেখতে চেয়েছিল। বড় পুঁজি, বড় তারকা, চেনা ফর্মুলার উল্টো রাস্তায় হাঁটা সমান্তরাল সিনেমার কাছে সেটাই তো প্রত্যাশিত ছিল, বাস্তবের নানান রূপকে পরখ করে দেখা। পর্দায় একমাত্রিক বাস্তব দেখতে অভ্যস্ত আজকের দর্শকের মনে গত শতকের ওইসব সিনেমা অ্যাডভেঞ্চার আর কোনো ঢেউ তোলে না। আমাদের সবেগ, সশব্দ উপভোগ বিনোদনের পৃথিবীতে তাই কুমার সাহানিদের নীরব চলে যাওয়ার দাগটুকুও থাকে না। বিবেকের কোনো অস্বস্তিও নয়। সমীক্ষা শেষ হল। লিখেছেন শান্তনু চক্রবর্তী।